এই জন্যই ক্রিয়েট করেছি যে বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি ইউপিএসসি ডাব্লিউবিসিএস দিতে চায়, তো তারা অ্যাকচুয়ালি জানে না কি করে কি করবে বা কোনটা কি করে করা যাবে, কি কি পড়তে হবে, সেই সমস্ত কিছু জানে না। সো এই সমস্ত স্টুডেন্টকে হেল্প করার জন্য আমরা এই চ্যানেলটি খুলেছি। সো এই চ্যানেলটির যে বর্তমানে যে জিনিসটি আমরা করাবো সেটা হচ্ছে নেক্সট মানে লাস্ট 1 ইয়ারের যত কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন, দুটো ম্যাগাজিন আমরা কভার করব। আর এই দুটো ম্যাগাজিনের মধ্যে কিছু ওভারল্যাপ হবে, সেই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দেবো, আমরা বলে দেবো যে এইটা এখানে কভার করা আছে অলরেডি, ঠিক আছে। সো আমরা একটা কভার করব হচ্ছে ভিশন আইএস, যেটা এই ম্যাগাজিন যেটা দেখতে পাচ্ছ, আর একটা করব হচ্ছে ভালো সোর্স দেখে হয় করব হচ্ছে ভাজিরাম, নাথিং সাইট, ঠিক আছে, যে কোনো একটা কভার করব। তো আমরা বর্তমানে কি করব যে রিভার্স অর্ডারে, এটা হচ্ছে নভেম্বর, তারপর হচ্ছে অক্টোবর, তারপরে সেপ্টেম্বর, এই করতে করতে জানুয়ারি, আর এইদিকে আমরা যখন মানে নেক্সট মান্থে যখন ম্যাগাজিন আসবে তখন এই করতে করতে আমরা জুন না ঠিক এপ্রিল মে মাস পর্যন্ত, জুন মাসে তো আমাদের পরীক্ষাই, তাই না, 2022 প্রিলিমস হচ্ছে জুন মাসে, তো আমরা জুন না মে মাস পর্যন্ত কভার করব। মে এর সঙ্গে থাকবে হচ্ছে কি পিডি যখন 365 বেরোবে, ফেব্রুয়ারি মার্চের দিকে বেরোবে পিডি 365, এত সুন্দর করে কভার করব, আমার মনে হয় না দ্বিতীয় কোনো কিছু পড়ার দরকার হবে। এটা হচ্ছে আমার তরফ থেকে একটা বোনাস গিফট যা বলো, ঠিক আছে, সেই জিনিসটা আমি প্রোভাইড করব। অনেক খুঁজে যেখান থেকে যা কিছু লাগবে সেটা আমরা কভার করব, ঠিক আছে। সো এই চ্যানেলটাতে আমরা প্রত্যেক মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন, সেই ম্যাগাজিনটা আমরা ডিসকাস করব, ওকে। সো আমরা প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা ডিসকাস করব। দেখো আমরা যদি এখন সাপোজ পলিটি শুরু করলাম, তাই তো, এবার পলিটি কী হবে, পলিটি ধরো নভেম্বর মাস, ঠিক আছে, শুধুমাত্র পলিটির জন্য একটা ভিডিও, ঠিক আছে, সে 10 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, ঠিক আছে। তারপরে ধরো ইকোনমির জন্য একটা ভিডিও, তারপরে ধরো এনভায়রনমেন্টের জন্য একটা ভিডিও। দেখো সব কিছু পড়ার কিন্তু দরকার নেই, দেখো ইন্টারন্যাশনাল রিলেশনটা পড়ার দরকার আছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিলেশন পড়ার দরকার আছে, ইকোনমি পড়ার দরকার আছে, এনভায়রনমেন্ট পড়ার দরকার আছে, ঠিক আছে। এই যে সোশ্যাল ইস্যু, এই সমস্ত জিনিসগুলো কী বলতো, এগুলো এই ইন্ডেক্স, ঠিক আছে, এখন ইন্ডেক্স কিছু বেরোবে, তখন সেই জিনিসগুলো পড়ার দরকার আছে প্রিলিমস পার্সপেক্টিভ। তাছাড়া এগুলো মেন্সের জন্য দরকার, আর মেন্সের জন্য মেন্স 365 বলে একটা হচ্ছে ম্যাটেরিয়ালস বের করে, সেইখান থেকেই কভার হয়ে যায় অ্যাকচুয়ালি। এই জিনিসগুলোই ওখানে খুব ভালো করে একটা আনসার রাইটিং ফরম্যাটে দেওয়া থাকে, খুবই ভালো করে দেওয়া থাকে, ঠিক আছে। সো অত চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স সে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এদিকে আছে সায়েন্স অ্যান্ড টেক, আর একটা জিনিস, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা মেনলি কভার করব, ঠিক আছে। এবার বাকি জিনিসগুলো কি তাই বলে কভার করব না? কভার করব অবশ্যই। ধরো সাপোজ সিকিউরিটি কী করব, সিকিউরিটির সময় আমরা ধরো 3-4 মাসের সিকিউরিটি নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ধরো আমার এদিকে যেটা আছে মিসলিনিয়াস বলে একটা জিনিস আছে এখানে, কালচার ধরো 2-3 মাসের কালচার নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম, এরকম করে ভিডিও বানাতে হবে, ঠিক আছে। কেননা দেখো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো শুধু কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, কিন্তু পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো একদম মানে থ্রোলি জানা দরকার, ঠিক আছে। সো আমরা কথা না বেরিয়ে শুরু করব হচ্ছে প্রথম নভেম্বর মাসের ফার্স্ট ভিডিওতে আমরা পলিটি অ্যান্ড গভর্নেন্স কভার করব, ঠিক আছে। সো প্রথমে যে নিউজটা আমরা দেখব সেটা হচ্ছে
স্টেট বর্ডার ডিসপিউট ইন ইন্ডিয়া, মানে অন্তরাজ্য যে মানে সীমানা বিবাদ, ঠিক আছে। এর আগে আমরা দেখেছিলাম নর্থ ইস্টে একটা ভায়োলেন্ট একটা কাণ্ড হয়ে গেছিলো, তারপরে এই স্টেপটা নেওয়া হয়েছে। সো এখানে কি বলা হয়েছে যে আসাম এবং হচ্ছে মেঘালয় গভর্নমেন্ট হ্যাজ এগ্রিড, কী করেছে, এগ্রি করেছে কিসের জন্য, লং পেন্ডিং ইন্টার স্টেট বর্ডার ডিসপিউট ছিল সেই ডিসপিউটটাকে রেজলিউশন করানোর জন্য, ঠিক আছে। সেই ডিসপিউটটা ছিল অ্যাটলিস্ট 6 জায়গা। দেখো এটা হচ্ছে মেঘালয়, এটা হচ্ছে মেঘালয়, এটা হচ্ছে আসাম, তাই না। আসামের থেকেই মেঘালয় তৈরি হয়েছে। তাহলে এই যে ডিসপিউটেড এরিয়া হচ্ছে ওয়েস্ট খাসি হিল, তাই না, খাসি হিল, বোকো, ঠিক আছে, তারপরে লাংপা, এগুলো হচ্ছে কি মেঘালয়ের জায়গা, আর এগুলো হচ্ছে তোমার ডিসপিউটেড এরিয়া, ঠিক আছে। সো আমরা প্রথমে একটা ম্যাপটা দেখে নেব যে অ্যাকচুয়ালি বর্ডার যে ডিসপিউট, ঠিক আছে, সেটা কোথায় কোথায় আছে ইন্ডিয়াতে। দেখো কর্ণাটক আর মহারাষ্ট্রের মধ্যে অনেক দিনের একটা বর্ডার ডিসপিউট আছে, সীমান্ত বিবাদ। এদিকে আছে হিমাচল প্রদেশ আর হচ্ছে লাদাখ, ঠিক আছে। এদিকে সবথেকে বেশি হচ্ছে আসাম মেঘালয়, আসাম মিজোরাম, আসাম অরুণাচল প্রদেশ, আসাম নাগাল্যান্ড, মানে আসামের সঙ্গে নর্থ ইস্টের শুধু মণিপুর বাদ দিয়ে আর ত্রিপুরা বাদ দিয়ে, সে মণিপুর অ্যান্ড ত্রিপুরা বাদ দিয়ে বাকি সবগুলো স্টেটের সঙ্গে বর্ডার ডিসপিউট আছে, বোঝাতে পারলাম। সো এটা তো আমরা দেখে নিলাম যে কোথায় কার সঙ্গে কোন রাজ্যের সঙ্গে বর্ডার ডিসপিউট আছে। এবার একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা জেনে নেব, ঠিক আছে। সো মেঘালয়া যে রাজ্য, মেঘালয়া কার্ভড আউট অফ আসাম, মেঘালয়া যে রাজ্যটা সেটা কিন্তু আসামের থেকেই তৈরি হয়েছে। কত সালে তৈরি হয়েছে, 1972 সালে। 1972 সালে মেঘালয়া রাজ্যটা ফুল ফ্লেজ রাজ্য তৈরি হয়েছে। ওভার 884 অফ বর্ডার, দেয়ার আর 12 পয়েন্ট, ঠিক আছে, 12 পয়েন্ট অফ ডিসপিউট বিটুইন টু স্টেটস, দ্যাট ইজ আসাম অ্যান্ড মেঘালয়া। এর মধ্যে 12 পয়েন্টে ডিসপিউট আছে। সাম ডিসপিউটেড এরিয়া আছে লংপা, বোকো ইটিসি ইন কামরূপ ডিস্ট্রিক্ট, কামরূপ মেট্রোপলিটন, আর হচ্ছে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, এগুলো সব হচ্ছে আসামের ডিস্ট্রিক্ট, ঠিক আছে। দিস ডিসপিউট স্টেমড ফ্রম আসাম গভর্নমেন্টস রিফিউজাল টু অ্যাকসেপ্ট দ্য আসাম রিঅর্গানাইজেশন মেঘালয়া অ্যাক্ট 1969। এই যে ডিসপিউটগুলো অ্যারাইজ হয়েছে, সেই ডিসপিউটগুলো অ্যারাইজ হয়েছে হচ্ছে 1969-এ আসাম গভর্নমেন্টের যে অ্যাক্ট, সেই অ্যাক্টের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে। সো the recent decisions came after the formation of special regional committees by both states to resolve these issues. So এই যে মানে রিসেন্টলি নিউজে কিসের জন্য এসে যে এই দুটো স্টেট মিলে একটা ডিসপিউট রেজলিউশনস কমিটি, ঠিক আছে, ডিসপিউট রেজলিউশন কমিটি ইন দ্য সেন্স কি, দেখো স্পেশাল রিজিনাল কমিটি, মানে আসাম আর হচ্ছে মেঘালয় দুটা মিলে একটা কমিটি তৈরি করেছে এই যে বর্ডার ডিসপিউটগুলো, এগুলো তাড়াতাড়ি সলভ করার জন্য, ঠিক আছে। সো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস অ্যান্ড ইটস ইন্টার বর্ডার ডিসপিউট, আমরা যদি দেখি তাহলে কি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট গ্রেটেস্ট সিভিলাইজেশনস অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের মহান ভারত। সো দ্য প্রেজেন্ট ডে ইন্ডিয়ান ইউনিয়ন হ্যাজ ফর্মড জয়নিং 550 প্রিন্সিপাল স্টেটস অ্যান্ড ব্রিটিশ টেরিটরিজ। তাহলে 550 প্রিন্সিপাল স্টেট অ্যান্ড ব্রিটিশ টেরিটরি মিলে হচ্ছে আজকের ভারত, ঠিক আছে। সো এতগুলো দেশ মিলে, মানে সরি এগুলো তো অ্যাকচুয়ালি যখন মানে প্রিন্সিপাল স্টেট ছিল সেগুলোকে আলাদা আলাদা দেশই বলা হতো, ঠিক আছে। সো এতগুলো জায়গা মিলে, এতগুলো মানে তোমার ছোট ছোট রাজ্য মিলে এই আজকের ভারত তৈরি। সো সেইখানে একটা ডিসপিউট থাকাটা স্বাভাবিক, ঠিক আছে। সো দ্য State Reorganization Commission in 1953 divided Indian territory into 14 states, 6 union territories, ঠিক আছে, on the linguistic and other basis. So first এখানে কোশ্চেন্স হচ্ছে যে ফার্স্ট যে লিঙ্গুইস্টিক বেসিস যে স্টেটটা ডিভাইড হয় সেটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। বাট নাও এ ডেজ 28টা স্টেট আছে বর্তমানে, আর হচ্ছে 8টা ইউনিয়ন টেরিটরিজ আছে, ঠিক আছে। এবার কি
the reorganization of the state Assam starting from Nagaland 1963 gave rise to 4 interstate border disputes in northeastern regions including Assam Meghalaya dispute as well. ঠিক আছে, সো এখানে দেখো কি কি ডিসপিউট আছে। আসাম নাগাল্যান্ড ডিসপিউটস ওভার নাগা হিলস অ্যান্ড অল নাগা ডমিনেটেড এরিয়াস ইন নর্থ হচ্ছে কোকরাঝাড় কোঝার অ্যান্ড নাগওয়ান ডিস্ট্রিক্টস, এইসব নাগাল্যান্ডের ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই ডিস্ট্রিক্টের ভিতরে নাগা টেরিটরি আন্ডার 1866 নোটিফিকেশন অফ ফ্রম ব্রিটিশ। তাহলে এখানে একটা ডিসপিউটস। তারপর আসাম মিজোরাম ডিসপিউট, আর হচ্ছে অরুণাচল প্রদেশ অ্যান্ড আসাম ডিসপিউটস। ওকে, সো অ্যাক্টিভ যে বর্ডার ডিসপিউট, ঠিক আছে, সেই ডিসপিউটগুলো একটু দেখে নিই। সো হরিয়ানা হিমাচল প্রদেশ ওভার পারওয়ানো রিজিয়ন নিয়ার পাংচুলা। ঠিক আছে, এই যে এইখানে একটা ডিসপিউট আছে, আর হচ্ছে এখানে লিস্ট দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি যে কোনগুলো অ্যাক্টিভ ডিসপিউটস, কোনগুলো ডরমেন্ট, মানে সেই ডিসপিউটগুলো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সো এখান থেকে কোশ্চেন এরকম আসলেও আসতে পারে এমসিকিউতে, যে একটা ডিসপিউটের নাম দিয়ে দিল, দেখা গেল, আর হচ্ছে তোমার স্টেট দিয়ে দিল, কোন স্টেটের সঙ্গে ডিসপিউট। ঠিক আছে, সো এই ছকটা একটু দু একবার পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সো হোয়াট আর দ্য রিজনস, এবার হচ্ছে মেন্স পার্সপেক্টিভের কোশ্চেন্স আসে। তো হোয়াই সাচ কাইন্ড অফ ডিসপিউট অ্যারাইজিং। ঠিক আছে, সো ব্রিটিশ colonial policy to create and recreate boundaries based on administrative convenience or commercial interest, lending to present day claims and counter claims in regions like northeast. So যখন ব্রিটিশ ছিল তখন তারা বলতো যে ইন দ্য ফর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স উই ক্রিয়েটিং ডিভাইডিং বেঙ্গল অ্যান্ড ইস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, তাই তো বঙ্গভঙ্গ হয়েছিল, এরকম অনেক জায়গায় করেছে। ঠিক আছে, তারপরে ধরো ইকোনমিক ইন্টারেস্টের জন্য করেছে। সো এই যে জিনিসগুলো আগে তো করে চলে গেছে, এবার এখন কি হচ্ছে, এখন তো আগে তো যে এটা ছিল আর কি, ব্রিটিশরা যেটা মানে করে গেছে সেটা তো মানে অ্যাকচুয়ালি ঠিক না। এবার কি করছে যে এই ধরো এই একটা স্টেট এটাকে ভেঙে দুটো করে দিয়েছে, বা এদিকে ছোট করে দিয়ে, মানে এদিকে কম দিয়েছে এদিকে বেশি দিয়েছে। এবার কি হচ্ছে, এবার এই স্টেটটা তো বলবে যে আমার তো এটা 50% পাওয়ার কথা, আর এই স্টেটটা বলবে কি এটা আমার পুরোটাই পাওয়ার কথা সাপোজ। তাহলে কী হচ্ছে যে ক্লেম অ্যান্ড রিক্লেম হচ্ছে সেই জায়গাটা থেকেই। ঠিক আছে, সো ল্যাক অফ ইমপ্লিমেন্টেশন অফ রিকমেন্ডেশন অফ বর্ডার ডিসপিউটস। তাহলে বর্ডার যে ডিসপিউটস, অ্যাকচুয়ালি দেখো কমিশন বসাচ্ছি বা কমিটি বসাচ্ছি, কিন্তু কমিটি যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টটা কেউ করছে না, সো মানে নিজেই সব কিছু করতে চাইছে। তাহলে এইখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে আর কি, আর যার ফলে বর্ডার ডিসপিউটগুলো রেজুলেশন হচ্ছে না। ওকে, সো নাগাল্যান্ড রিজেক্ট কি সুন্দারাম কমিশনস রিপোর্ট অন দ্য ডিসপিউট উইথ আসাম। তাহলে এই নাগাল্যান্ড আর আসাম যে ডিসপিউট, সেই এই সুন্দারাম কমিটি একটা রিপোর্ট দিয়েছিল, কমিশন একটা রিপোর্ট দিয়েছিল, কিন্তু আসাম হচ্ছে এই তোমার হচ্ছে নাগাল্যান্ড হচ্ছে রিজেক্ট করে দিয়েছে। সিমিলারলি মেঘালয় রিজেক্ট করেছে ওয়াইবি চন্দ্রাচৌধ হচ্ছে কমিটি যে রিপোর্ট সেটা আসামের সঙ্গে। তাহলে এই যে কমিটি বসানো এত খরচাপাতি করে, সে যদি তোমার ইয়েগুলো রিপোর্টগুলো যদি রিজেক্ট করে দেয়, তাহলে তো মানে কি বলবো, এটা তো কোনদিনও সলভ হবে না, তাই না? তাহলে তারপর হচ্ছে ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেকানিজমস টু অ্যাড্রেস দ্য বর্ডার ডিসপিউটস। সো দেখো কনস্টিটিউশনাল মেকানিজম, কনস্টিটিউশন কী বলছে, এগুলো তো আমরা দেখলাম যে কেন আর কি মানে থাকছে। এবার কনস্টিটিউশন কী বলছে, আন্ডার আর্টিকেল 131C অরিজিনাল jurisdictions of Supreme Courts extends to any disputes between two states or more states involving legal rights exclusively, but either the solutions came to a slow peace or state do not cooperate. দেখো এই যে অরিজিনাল জুরিসডিকশন তো খুব ভালো কথা, আন্ডার আর্টিকেল 131 সুপ্রিম কোর্ট হ্যাজ পাওয়ার টু অরিজিনাল জুরিসডিকশনস, বাট এখানে কী হচ্ছে যে এই যে প্রসেসটা হয় খুবই স্লো প্রসেস, অথবা যে দুটো বা স্টেটের মধ্যে যে ডিসপিউটটা হচ্ছে সেই ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে তোমার কী হচ্ছে অ্যাকচুয়ালি
সাথ দিচ্ছে না, ঠিক আছে, স্টেটটা তোমার সাথ দিচ্ছে না। তো তাহলে কী হবে, স্টেট যদি সাথ না দেয় তাহলে কার সঙ্গে ডিসপিউট রেজলিউশন হবে, বুঝতে পারলাম। তারপর দেখো ফর এক্সাম্পল দেখো আসাম অরুণাচল প্রদেশ ডিসপিউটস হ্যাজ বিন বিফোর সুপ্রিম কোর্ট সিন্স 1989। সো 1989 থেকে আজকে 2022 পড়তে চলেছে, এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে গেছে, তাহলে কি এত স্লো প্রসেস। কিন্তু আসাম নাগাল্যান্ড ডিসপিউট দ্য ওয়ান or both state express reservations on Supreme Court's appointed commission reports are not accepted Supreme Court appointed mediators report respectively। তাহলে এই দুটো রিপোর্টেই কেউ অ্যাকসেপ্ট করছে না, ঠিক আছে। সিমিলারলি আর্টিকেল 263 inter state councils under 263A, it is competent enough to inquire and advise upon dispute between state। Interstate council আমরা জানি interstate council, but it was appointed only after Sakaria commission recommendations। Sakaria commission recommendation কত, Sakaria commission recommendation হচ্ছে 1990, তারপরে হচ্ছে ইন্টারস্টেট কাউন্সিল তৈরি করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা কনস্টিটিউশনে ছিল আন্ডার আর্টিকেল 163। তাহলে এতদিন কেন করনি, বুঝতে পারলাম। তারপরে হচ্ছে দেখো অ্যাপয়েন্টমেন্ট ফ্রম জোনাল কাউন্সিল সেট আপ আন্ডার দ্য স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট। তাহলে জোনাল কাউন্সিল, তারপরে নর্থ ইস্টার্ন কাউন্সিল আন্ডার দ্য নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্ট 1971। লাইক ইন্টার-স্টেট কাউন্সিলস, দ্য মিটিং অফ জোনাল কাউন্সিল আর লেস ফ্রিকুয়েন্ট অ্যান্ড মেনলি রিভলভ অ্যারাউন্ড দ্য আদার ইস্যুস। বাট অরিজিনাল যে ইস্যু যে ইন্টারস্টেট যে বর্ডার ডিসপিউট সেটাকে রেজলিউশন করতে হবে, সেইখানে কিন্তু না, সেটা আদার যে অন্য কোনো ইস্যু থাকলে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বর্ডার ডিসপিউট নিয়ে আলোচনা হচ্ছে না, ঠিক আছে। লিমিটেশনস অন ইউনিয়ন গভর্নমেন্ট ইন্টারভেনশনস অ্যাকচুয়ালি অ্যাজ ইট ইজ অ্যাক্ট অ্যাজ অ্যান ফ্যাসিলিটেটার, তাই না। আমরা জানি এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন হচ্ছে কি ফেডারেল কনস্টিটিউশন, তাই না। সো ইউনিয়নের যে মানে হস্তক্ষেপ, ঠিক আছে, সেই হস্তক্ষেপটা কিন্তু লিমিটেড। অ্যাকচুয়ালি ইউনিয়ন গভর্নমেন্টকে অ্যাক্ট অ্যাজ অ্যান ফ্যাসিলিটেটর ফর amicable settlement of the disputes, okay. So only in willing cooperation of states government concerns, so keep the spirit of mutual accommodations and understanding alive। তাহলে এটা শুধুমাত্র একটা ফ্যাসিলিটেটর হিসাবে ইউনিয়ন গভর্নমেন্ট কাজ করতে পারে, কিন্তু একটা তোমার এই বর্ডার ডিসপিউটকে রেজলিউট করার মতো সেরকম কিছু করতে পারে না, কেননা এটা আমাদের কনস্টিটিউশন বলে দিয়েছে একটা ফেডারেল কনস্টিটিউশন, ঠিক আছে। সো দ্য পলিটিক্যাল অপরচুনিটিস হিসাবে কাজ করে। তাহলে এই ইউজিং দ্য ইন্টারস্টেট বর্ডার ডিসপিউট ইউজ অ্যাজ এন হচ্ছে ভোট ব্যাঙ্ক, এই জন্যই আর কি রেজলিউট করছে না যে অ্যাকচুয়ালি বর্ডার ডিসপিউট মানে অ্যাকচুয়ালি দেখো সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে পরে তো মানে ভোটের মুদ্রা কী হবে, তাই না। তো সেই জন্যই আর কি যে তোমার ভোট ব্যাঙ্ক যে রাজনীতি, ভোট ব্যাঙ্কের যে রাজনীতি, সেটার জন্য এই বর্ডার ডিসপিউটগুলো মানে ল্যাক অফ পলিটিক্যাল উইল, ঠিক আছে। তারপরে আদার রিজনস যদি আমরা দেখি তাহলে থ্রেট পারসেপশনস অফ ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রম আউটসাইড migrations, economic competitions between the states for resource and lands। অবভিয়াসলি দেখো এখন হচ্ছে কম্পিটিশনের যুগ, তাই না। সাপোজ একটা জায়গা নিয়ে ডিসপিউট আছে, এখানে দেখা গেল খনিজ পাওয়া যাচ্ছে, তাই না, তাহলে দুটো স্টেটে হাক যেতে হবে, ঠিক না। তো এই যে একটা ইকোনমিক যে রিসোর্স তার জন্য একটা বর্ডার ডিসপিউটের রেজলিউশন হচ্ছে না। তারপরে কমপ্লেক্সিটিস অফ টেরেন অর জিওগ্রাফিক্যাল ফিচার্স লাইক ফরেস্ট, রিভার্স ইটিসি টু প্রপারলি আইডেন্টিফাই অ্যান্ড মার্ক বাউন্ডারিজ, এটা একটা প্রবলেম থেকে আছে। তোমার হচ্ছে ন্যাচারাল যে ব্যারিয়ার সেই জিনিসটা থাকছেই, ঠিক আছে। সো এটা তো আমরা বুঝলাম, এত কিছু হয়ে গেল, ঠিক আছে। সো হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস, মানে মানে এর ফলে কি হচ্ছে, বর্ডার ডিসপিউটের ফলে কি হচ্ছে, তাই না। তাহলে দেখো যদি আমরা দেখি এটাকে আমরা যদি কিছু রকম মানে ভাগ করি কিছুটা কয়েকটা হেডে, তাহলে প্রথমে দেখো সোশ্যাল হেডে যদি আমরা ভাগ করি, সোশ্যাল, ইকোনমিক তারপর হচ্ছে পলিটিক্যাল, ঠিক আছে। আরও তুমি হচ্ছে ইয়ে করতে পারো, ঠিক আছে, আরও ভাগ করা যেতে পারে। সাপোজ হচ্ছে তোমার সিকিউরিটি লেভেল, ইন্টারস্টেট সিকিউরিটি লেভেল, ঠিক আছে।
তারপরে তোমার হচ্ছে তোমার আউটসাইডার ইন্টারভেনশনস, ওকে। তাহলে এই সমস্ত হেডে ভাগ করতে, আউটসাইডার ইন্টারভেনশনের মধ্যে কী বলতো, সাপোজ হচ্ছে তোমার অন্য অন্য টেররিস্ট গ্রুপকে হচ্ছে বাইরের দেশ এসে হচ্ছে ফান্ডিং দিচ্ছে, ঠিক আছে, যেন এই বর্ডার ডিসপিউটগুলো না মেটে, ঠিক আছে, বা ধরো এই বর্ডার এখানে যেন হচ্ছে অশান্তি একটা ফেলে থাকে, এখানে ডেভেলপমেন্ট না হয়, বুঝতে পারলাম, সেই সমস্ত কাজগুলো করছে, ঠিক আছে। সো তার কথা সোশ্যাল ভায়োলেন্স বিটুইন স্টেট, রিসেন্টলি আসাম অ্যান্ড মিজোরাম ডিসপিউট টার্ন ইনটু দ্য ভায়োলেন্ট ক্লাশ। ওই আমরা দেখেছি 5 জন হচ্ছে পুলিশ পার্সোনাল মারা গেছে, তাই না, তারপর বর্ডার সিল করে দেওয়া হয়েছে। তারপর থ্রেট টু সোশ্যাল হারমোনি ইন দ্য রিজিয়ন ডিউ টু ড্যামেজ অফ সোশ্যাল ফ্যাব্রিক অফ সোসাইটি। তাহলে একটা টেনশন বিটুইন থ্রেট, ওকে, সোসাইটির একটা মানে কি বলবো, এই যে সোশ্যাল যে হারমোনি ছিল, সোশ্যাল ফ্যাব্রিক যে ভাই ভাই একটা মানে ব্যাপার ছিল, সেই ব্যাপারটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ইকোনমি দেখো, ল্যাক অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ডিসপিউটেড রিজনস, অবভিয়াসলি যেটা বললাম। দেখো কেন হবে ল্যাক অফ মানে ডেভেলপমেন্ট কেন হবে, সাপোজ এই যে একটা স্টেট, এখানে দুজনেরই সাপোজ ইয়ে আছে, এবার এ তো জানে না এই জায়গাটা কার, যেমন হচ্ছে তোমার আগে যেমন ছিটমহল ছিল না, ছিটমহল শুনেছো তো, এনক্লেভ। সো তখন কী হতো, এনক্লেভে দেখো যে দুটো, এদিকে বাংলাদেশ, ঠিক আছে, ইন্ডিয়া আর হচ্ছে বাংলাদেশ, তাহলে এইখানে ধরো জায়গা আছে বর্ডারের এখানে, এরা জানে না যে কোন দেশের মধ্যে পড়ে, ঠিক আছে। সো এখানে ইন্ডিয়াও ডেভেলপমেন্ট করবে না, বাংলাদেশও ডেভেলপমেন্ট করবে না, কেন এরাও তো জানে না যে অ্যাকচুয়ালি আমাদের নাগরিক কিনা, ঠিক আছে। তাহলে এই স্টেটের ক্ষেত্রেও সেম জিনিস, যে আমরা কোন স্টেট মানে এই যে নাগরিকগুলো, সেটা আমাদের আমার স্টেটের মধ্যে না ওই স্টেটের মধ্যে, আমরা তো কিছুই জানি না, তো আমরা এখানে ডেভেলপমেন্ট কেন করবো, বুঝতে পারলাম। সো আনওয়ান্টেড কস্ট escalations for people and business due to additional security deployments and at disputed area। হ্যাঁ অবশ্যই, দেখো ডিসপিউটেড এরিয়াতে অ্যাডিশনাল হচ্ছে সিকিউরিটি পার্সোনেল লাগবে, কখন কি হয়ে যাবে, কখন ক্ল্যাশ হবে, কখন কমিউনাল ক্ল্যাশ হয়ে যাবে বলা মুশকিল। তাহলে এই যে অ্যাডিশনাল আনওয়ান্টেড কস্ট এক্সেলারেশন, কস্ট অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছে, তাহলে পলিটিক্যাল থেকে ডমিনো এফেক্ট অফ দ্যাট ইজ চেইন রিয়াকশনস at other disputed borders and other interstate disputes such as river water migration of peoples due to the trust deficit between the states। Actually দেখো ডোমিনো এফেক্ট কি বলছে, চেন রিয়াকশন কি, সাপোজ আজকে হচ্ছে বর্ডার ডিসপিউট নিয়ে একটা হচ্ছে অ্যাকশন নেওয়া হলো, এবার তারপরে আবার দেখা গেলো যে অন্য স্টেট দেখা গেলো যে আবার শুরু করলো যে মাইগ্রেশন নিয়ে, ঠিক আছে, তারপরে আবার অন্য স্টেট দেখা গেলো যে ইন্টার স্টেট রিভার ডিসপিউট নিয়ে। তাহলে এই যে এগুলো না অ্যাকচুয়ালি চলতেই থাকবে, ঠিক আছে। তারপরে রাইজ অফ সেকশনিস্ট টেন্ডেন্সিস মানে হচ্ছে তোমার আলাদা হয়ে যাওয়ার, ইন্ডিয়া থেকে একটা আলাদা হয়ে যাওয়ার একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে এই যে এই জিনিসটা আমি বললাম না, ইন্টারনাল সিকিউরিটির একটা থ্রেট চলে হচ্ছে, মানে বাইরের একটা আউটসাইডের ইন্টারভেনশন হচ্ছে। তাহলে এইটা কি, ফর ইনস্টেন্স ইট ক্যান লিড টু কনফ্লুয়েন্স অফ গ্রুপ অফ এনিমিজ অফ ইন্ডিয়া ইনক্লুডিং হস্টাইল নেইবারিং, যেটা আমাদের হস্টাইল নেইবারিং দ্যাট ইজ পাকিস্তানস অ্যান্ড চায়না, যেটা হচ্ছে চাইছে আর কি, চায়না যেটা চাইছে যে এখানে ডেভেলপমেন্ট না হোক, এখানে সবসময় তোমার ডিস্টারবেন্স হয়ে থাকুক, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে তোমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো ওয়ে ফরওয়ার্ড যদি দেখি আমাদের সেট আপ স্টেট কমিটিস টু ওয়ার্ক উইথ সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, অ্যান্ড আদার ন্যাচারাল এজেন্সিস অফ ফর ল্যান্ড সার্ভে, দ্য লোকাল কমিটিস ক্যান অলসো বি এঙ্গেজড ইন দ্য ডিমার্কেশন অফ বর্ডার্স। দেখো এখানে কি কাকে নিতে হবে, একটা ভালো করে একটা সার্ভে করতে হবে, ন্যাচারাল যে ল্যান্ড বাউন্ডারি যেগুলো লোকজন থাকে তাদের, এবার তারপরে লোকাল কমিউনিটি দুই জায়গায় দুই স্টেটের লোক নিয়ে একটা কমিটি তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে পরে একটা রেজলিউশনের একটা রাস্তা তৈরি হবে, ঠিক আছে। মেনটেন পিস অ্যান্ড ট্রানকুয়ালিটি অ্যামং দ্য ডিসপিউটেড এরিয়াস বাই লিমিটেড প্রেজেন্স অফ পুলিশ পার্সোনেল অ্যান্ড ইউজ অফ টেকনোলজি লাইক আনম্যান এরিয়াল ভেহিকেলস, স্যাটেলাইট ইমেজ ফর ভায়োলেন্স। তাহলে এই যে ডিসপিউটেড এরিয়াগুলোতে আমরা যদি সিকিউরিটি পার্সোনেল কম রাখি, তাহলে পরে একটা হচ্ছে মানে সিকিউরিটি মানে লোকজনের মনের মধ্যে একটা ইয়ে থাকে যে না মানে ঠিক আছে কোনো ব্যাপার না। যেমন আগে জম্মু অ্যান্ড কাশ্মীরে হতো, সবসময় হচ্ছে মিলিটারি থাকতো ওখানে,
এখনও আছে, এখন হচ্ছে পরিমাণটা কম, মানে মানুষ ফ্রিলি মুভ করতে পারে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, ঠিক আছে। তো এই সমস্ত ক্রিয়েটিং হচ্ছে নো ম্যানস ল্যান্ড অ্যামং দ্য বর্ডার অ্যান্ড রিমুভ কি encouragement on both sides. It curtails the economic and social interest behind the disputes and help to devise one rules that is non-zero sum solutions to territory disputes. এগুলো সব কিছু মেকানিজমস, তাহলে এইগুলো হচ্ছে তোমার ওয়ে ফরওয়ার্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি মেন্স কোশ্চেন আছে, তাহলে ধরো এরকম কোশ্চেন আসবে, রিসেন্টলি কমিউনাল একটা হচ্ছে ভায়োলেন্স হয়েছে, মানে ধরো আসাম মিজোরামে। সো হোয়াট আর interstate border disputes India have and what are the reasons for interstate border disputes। তারপরে ধরো বললো যে হচ্ছে তোমার যে what are the reasons and what are the consequences of such border disputes, suggest some measures, ঠিক আছে। সাজেস্ট সাম মেজার্স হচ্ছে তোমার ওয়ে ফরওয়ার্ড, ঠিক আছে। সাজেস্ট সাম মেজার্স হচ্ছে ওয়ে ফরওয়ার্ড, ওকে। সো নাও এখন আমরা দেখব হচ্ছে তোমার সেভেন শিডিউল কেন নিউজে আসছে, যে 15 ফাইন্যান্স কমিশনস চেয়ারম্যানকে এন কে সিং চেয়ারম্যান, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসবে, ঠিক আছে। সো হ্যাজ কল্ড through the review of 7 schedules of constitutions in the wake of current challenge of climate change and pandemic। তাহলে 7 শিডিউলের কিছু রিভিউ করতে বলেছে, ঠিক আছে। চলো দেখি আমরা 7 শিডিউলে, আচ্ছা দেখি যে 7 শিডিউল যে কী থাকে। 7 শিডিউল হচ্ছে 3 লিস্ট কন্টেন্ট করে, যেখানে হচ্ছে ডিভিশন বিটুইন পাওয়ার, তাই না। তাহলে হচ্ছে একটা হচ্ছে লিস্ট 1 যেটা হচ্ছে তোমার ইউনিয়ন লিস্ট 2 যেটা হচ্ছে তোমার স্টেট লিস্ট, অ্যান্ড লিস্ট 3 সেটা হচ্ছে তোমার কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। ঠিক আছে। এখানে কি করে কনকারেন্ট লিস্টে, এবার দেখো আমি বলি যে কোনটার ক্ষেত্রে কি, ঠিক আছে। যদি আমরা দেখি ইউনিয়ন লিস্টের ক্ষেত্রে ওভার হুইচ দ্য পার্লামেন্ট হ্যাজ এক্সক্লুসিভ কম্পিটেন্স, মানে পার্লামেন্টই একমাত্র ল বানাতে পারবে, স্টেটের কোনো কথা বলার জায়গা নেই, ঠিক আছে। এবার সাপোজ স্টেট লিস্ট, মানে ফর এক্সাম্পল দেখো কি আছে, যে ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স, রেলওয়েজ, ব্যাঙ্কিং, দিস আর দ্য স্টেট লিস্ট সাবজেক্ট। এই যে ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স, রেলওয়েজ, এগুলোতে স্টেটের কোনো সে থাকে না, ঠিক আছে। এবার হচ্ছে তোমার দেখো স্টেট লিস্ট দিদি ওভার হুইচ দ্য স্টেট লেজিসলেচার, মানে এমএলএ তোমার হচ্ছে প্রত্যেকটা স্টেট লেজিসলেচারের যে তোমার কম্পিটেন্স, এক্সক্লুসিভ কম্পিটেন্স থাকে এগুলো, ধরো সাপোজ পাবলিক অর্ডার, মেনটেনিং ল অ্যান্ড অর্ডার্স, পুলিশ, পাবলিক হেলথ, ঠিক আছে, অ্যান্ড স্যানিটেশনস, বেটার বেটিং গ্যাম্বলিং, এগুলো কি সময় স্টেট সাবজেক্ট, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইগুলোতে এক্সক্লুসিভ পাওয়ার কার হচ্ছে স্টেটের, ওকে। অ্যান্ড কনকারেন্ট লিস্ট হচ্ছে তোমার যেখানে ওভার হুইচ দ্য বোথ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার হ্যাভ কম্পিটেন্স। তাহলে কি যে স্টেট লেজিসলেচার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পার্লামেন্ট বোথ ক্যান মেক লস অন দোজ সাবজেক্টস, ওকে। সাপোজ এডুকেশন, population control and family planning, criminal laws, protections of wildlife and animals, forest, etc. These are the subject in which state and center both can make law, okay. But if state and center দুজনেই যদি ল বানায়, তাহলে সেন্টারের ল হচ্ছে প্রিভেল হবে, ঠিক আছে। সাপোজ এডুকেশনের উপরে স্টেটও ল বানিয়েছে, ঠিক আছে, আর হচ্ছে সেন্টারও ল বানিয়েছে, ঠিক আছে। তাহলে স্টেটের ল উপরে সেন্টারের ল প্রিভেল হবে, ওকে। না দেখো যে এই যে ইউনিয়ন লিস্ট তোমার যেটা লিস্ট 1, সেখানে বর্তমানে সাবজেক্ট কত 100টা সাবজেক্ট আছে, আগে কত ছিল 97, ঠিক আছে। তারপর ধরো
স্টেটের আগে ছিল হচ্ছে 66, এখন হচ্ছে কত 61, ঠিক আছে। আর কনকারেন্ট লিস্টে আগে ছিল হচ্ছে কত তোমার হচ্ছে 47 সাবজেক্ট ছিল, এখন সেটা হয়ে গেছে 52, অ্যাডিশন হয়েছে, এখান থেকে মাইনাস হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 7 শিডিউল যদি দেখি আমরা, দ্য আর্টিকেল 246 confers legislative power from parliament and state legislatures on the subject enumerated in the 7 schedule. আর 7 শিডিউল আমরা কি সেটা দেখেই নিলাম। So the broadly entries that the related to national importance as are allocated to the union and entries of local concerns are allocated to states। যেগুলো ন্যাশনাল ইম্পর্টেন্স, সেই যেমন ধরো ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ঠিক আছে, তারপর ধরো ব্যাঙ্কিং, এই সমস্ত কি এগুলো হচ্ছে ন্যাশনাল ইম্পর্টেন্স, তার জন্য এগুলো সেন্ট্রালের হাতে। আর যেগুলো ধরো তোমার ল অ্যান্ড অর্ডার মেনটেন, পাবলিক হেলথ, স্যানিটেশন, বেটিং অ্যান্ড গাম্বলিং, এগুলো কি তোমার স্টেট সাবজেক্ট। ওকে, সো অ্যাজ পার সাকারিয়া কমিশন, so concurrent list subjects are neither exclusively of national corner or local concerns, ঠিক আছে, and hence occupy constitutional gray area। means gray area কি এখানে মানে কোনো রকমের ঠিক নেই আর কি, যে কে করবে, কেন করবে, ঠিক আছে। এবার আমি তো বললাম, যেটা মানে বললাম আর কি, যে যদি স্টেটও করে আর যদি সেন্টারও করে, তাহলে সেন্টারের ল হচ্ছে প্রিভেল হবে ওই স্টেটের উপরে। ওকে, concurrent list. Okay, so the rationale behind the list systems contained in 7 schedules, so actually reason কি দরকার ছিল, তাই না, সব কিছু তো এক জায়গায় করতে পারতো, তাই না, বাট there is some reason behind it, obviously কিছু করার ক্ষেত্রে একটা অবশ্যই রিজন থাকে। সো দেখো রিজন কি, সো ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, সো দিস আর দ্য মেন ইম্পর্টেন্ট রিজনস। যে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটিকে মানে কী করতে হবে, রক্ষা করতে হবে, তাই না। ইন লাইট অফ দ্য ট্র্যাজেডিক সার্কামস্টান্সেস সারাউন্ডিং পার্টিশনস, a consensus emerged that only a strong central government could survive the communal frenzy and manage the increasing complex administrative problems faced by the new nations, ঠিক আছে। In addition to this, most of the princely states which had to be integrated did not have any effective governance systems in place, and many are hostile to the idea of cooperating with the newly formed governments। তো এখানে কি করা হলো, যে মানে এই যে কমিউনাল এই সমস্ত জিনিসকে ম্যানেজ করার জন্য একটা লিস্ট সিস্টেম করা হলো। কেন, দেখো সাপোজ এখানে হচ্ছে তোমার হচ্ছে প্রিন্সিপাল স্টেট ছিল, এখানে হচ্ছে ইউনিয়নের ভিতরে তোমার হচ্ছে প্রিন্সিপাল স্টেট। এবার প্রিন্সিপাল স্টেটটা বলছে যে আমাকে যদি এই সব সাবজেক্ট ম্যাটারের উপরে কাজ করতে দেওয়া হয়, তবেই আমি হচ্ছে ইউনিয়নের সঙ্গে যোগ দেব, মানে ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবো, না হলে আমি যোগ দেবো না। এবার কি মানে বাধ্যতামূলক তো করতেই হবে না, যে হচ্ছে তোমার আচ্ছা তোমাকে এই কয়েকটা ম্যাটার আমি দিয়ে দিলাম, তুমি এই কয়েকটা ম্যাটারের উপরেই কাজ করো, যেটা হচ্ছে স্টেট লিস্টে যেগুলো আছে, সাপোজ যে পাবলিক হেলথ, স্যানিটেশন, ল অ্যান্ড অর্ডার, পুলিশ টুলিশ হাবি যাবে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো। আর বাকি তোমার সিকিউরিটির ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে, এই সমস্ত জিনিস। তারপর এনেবলিং রেসপন্সিভ গভর্নেন্স, তাই না। তাহলে কি স্মল গভর্নমেন্ট আর সিন অ্যাজ অ্যান এনকারেজিং পলিটিক্যাল পার্টিসিপেশনস, a shared accommodations of various views, political compromise, the communications values. Additionally, they are supposed to bolster to the right of minorities by protecting the rights of individual against majoritarian impulses। তাহলে এগুলো হচ্ছে enabling responsive governance, balanced economic development, that is the stable financial positions of the new Indian states are also favored centralization. The provincial autonomy has seen as a hindrance to equitable distribution of wealth and developments। আচ্ছা, দেখো তারপরে আরেকটা কি আছে, the joint committee reports 1934 was considered necessary to ensure that the provinces remain truly autonomous and could determine their jurisdiction independently। So 1934
34 এর যে রিপোর্ট সেখানে বলা হয়েছিল যে তোমার যে তোমার প্রভিন্সেস মানে কি স্টেটের যে তোমার অটোনমি সেটা হচ্ছে ট্রুলি অটোনমাস হওয়া উচিত, ঠিক আছে। ইন indicatives of the spirit of cooperation between the union and the states that the founder want to inculcate, okay, that is cooperation between union and states, বুঝতে পারলাম। সো নিডস ফর রিফর্মস, এবার হচ্ছে কেন করেছিল সেটা ঠিক আছে, বাট যেটা করেছিল তো করেছিল, তাই না, এখন তো রিফর্মের দরকার আছে। কেন রিফর্মের দরকার আছে? স্টেট ডিমান্ডস টু গ্রেটার অটোনমি, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে স্টেট ডিমান্ডস কি গ্রেটার অটোনমি। দেখো 100 হচ্ছে সাবজেক্ট হচ্ছে লিস্ট 1, 61 সাবজেক্ট মাত্র হচ্ছে যে তোমার লিস্ট 2তে, আর হচ্ছে 52 সাবজেক্ট হচ্ছে তোমার কি কনকারেন্ট লিস্টে, মানে লিস্ট 3তে, তাই তো। এবার অ্যাকচুয়াল লিস্ট 3 কনকারেন্ট লিস্টটা কার মধ্যেই আসছে? ইউনিয়নের মধ্যেই আসছে, তাহলে অ্যাকচুয়ালি স্টেটের অটোনমিটা কমে যাচ্ছে, তাই না। সো দেখো এটাই বলছে যে ডিভিশন অফ ফাংশনস এনশিওরিং আন্ডার দ্য 7th শিডিউল গট ইনক্রিজিংলি এনডিউরড ওভার এ পিরিয়ড অফ টাইম, দ্যাট ইজ 66 থেকে তোমার হচ্ছে 61, দ্যাট ইজ ভেরি ব্যাড, ওকে। সো বিগিনিং উইথ দ্য কনস্টিটিউশনস অফ দ্য প্ল্যানিং কমিশনস 1951, the shifting of subjects like forest and education from the state to concurrent list by 42nd Amendment Act, 42nd Amendment Act কি এডুকেশন অ্যান্ড ফরেস্টকে কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 অ্যান্ড ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013, তাই না, এগুলো সব কি তোমার অটোনমির জন্য। A few common grievance appears to be regarding the allocation of residuary powers with the center and the general sentiments that the states need to be boosted. For example, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রাজামায়ানার কমিটি ইন তামিলনাড়ু 1969 and আনন্দপুর সাহেব রেজলিউশনস ইন পাঞ্জাব, ঠিক আছে, এগুলো বলা হয়েছে নিড ফর ডিসেন্ট্রালাইজেশন, দ্যাট ইজ ডিসপাইট 73rd and 74th Amendment Act, দ্যাট ইজ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট এক্সেপ্টস দ্য নিউ ফিউ স্টেটস দেয়ার হ্যাজ বিন লিটিল প্রোগ্রেস অ্যাট দ্য ডিসেন্ট্রালাইজিং বোথ রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, মানে কিছু স্টেট ছাড়া এগুলোতে হয়নি। দেখলে দ্য ফাংশন assigned are unclear, funds uncertain and inadequate, so and decision making functionaries are mostly drawn from the state bureaucracy, okay. So changing governance needs, so the needs of governance are not static, এটা মানে বুঝতে হবে যে গভর্নেন্সের নিডটা কিন্তু স্ট্যাটিক নয়। সো আমাদের তার জন্য চেঞ্জ উইথ টাইম আমাদের চেঞ্জ করতে হবে, change over time, so a subject that was vital for legislative allocations in 1950 no longer has been relevant present. 1950 সালে যেসব সাবজেক্ট হচ্ছে ভাইটাল লেজিসলেটিভ ছিল, যেগুলো সাপোজ হচ্ছে তোমার স্টেট সেন্ট্রাল লিস্টে রাখা হয়েছিল, সেই সব সাবজেক্টগুলো তো আজকে তো ইরিলেভেন্ট হতে পারে, ঠিক না, সেটা রিলেভেন্ট তাও থাকতে পারে প্রেজেন্ট, তাহলে সেটাকে স্টেট লিস্টে রাখার দরকার নেই, সেন্ট্রাল লিস্টে রাখার দরকার নেই, স্টেট লিস্টে চলে আসতে পারে, বা সেরকম কিছু জিনিসপত্র চেঞ্জ হতে পারে, যারা স্টেট লিস্ট থেকে সেন্ট্রাল লিস্টে নিয়ে যেতে হতে পারে, ঠিক আছে। দ্য কনসার্ন সাচ অ্যাজ দ্য ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এমার্জিং টেকনোলজিস অ্যামংস দ্য আদার্স ওয়াইল not considerable at the times of constitutions drafting have now been improves governance, তাহলে এই সমস্ত জিনিসগুলো আগে তো ছিল না, তাহলে এখন সেগুলোকে ইনকর্পোরেট করতে হবে, তাই না। দ্য সেন্ট্রাল স্পন্সার স্কিম শুড বি ফ্লেক্সিবল এনাফ টু অ্যালাউ স্টেট টু অ্যাডপ্ট অ্যান্ড ইনোভেট, তাহলে সেন্ট্রাল স্পন্সার স্কিম যেগুলো হয় সেগুলোতে মানে স্টেটের কোনো রকমের সে থাকে না আর কি, খুব কম থাকে, ঠিক আছে, সেই সমস্ত সেখানে যেন স্টেটের সে থাকে সেই সমস্ত জিনিস, ঠিক আছে। রিকমেন্ডেশনস অফ কমিশনস অ্যাপয়েন্টেড বাই তোমার গভর্নমেন্ট, তাহলে এটাতে আমরা দেখলাম যে 7 শিডিউল কি, তাই না, 7 শিডিউল কি হোয়াট
ঠিক আছে, তারপর হচ্ছে হোয়াই, তারপর হোয়াট আর দ্য প্রভিশনস, হোয়াট আর দ্য প্রভিশনস, তারপরে হচ্ছে আর দ্য প্রভিশনস, তারপরে হচ্ছে হোয়াই রিফর্ম, হোয়াই রিফর্ম, রিফর্মস নিডস, ঠিক আছে। আর হচ্ছে তোমার এবার হচ্ছে কি গভর্নমেন্ট এফর্ট মানে কমিশন রিপোর্টস, কমিশন রিপোর্টস, আর হচ্ছে ওয়ে ফরওয়ার্ড, ওয়ে ফরওয়ার্ড। ওকে, এইভাবেই তোমাকে লিখতে হয় হচ্ছে মেন্সের আনসার। সাপোজ এটা যদি 10 নম্বরের কোশ্চেনও হয়, ঠিক আছে, তাহলে 2 লাইনে লিখতে হবে তোমার হচ্ছে 7 শিডিউল কি, তারপরে তোমার হচ্ছে হোয়াট, তারপর হোয়াই 7 শিডিউল একটু লিখতে হবে, তোমার হচ্ছে ধরো সেন্ট্রাল স্টেটের কি অবস্থা ছিল হ্যান ত্যান, তারপর হচ্ছে হোয়াট হচ্ছে তোমার হোয়াট আর দ্য প্রভিশনস, ঠিক আছে, 7 শিডিউল বর্তমানে কী কী প্রভিশনস আছে, ঠিক আছে, তারপরে তোমার হোয়াই রিফর্ম রিকোয়ার্ড, আর হচ্ছে কমিশন কী কী বলেছে, কমিশন কী বলেছে, ঠিক আছে, কমিশন কী বলেছে সেই জিনিসটা দিয়ে তোমার কনক্লুশনে আসতে হবে। বুঝতে পারলাম, অতটা কঠিন ব্যাপার নেই, ঠিক আছে, জিনিসটা মানে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। সো দেখো কি বলেছে যে হচ্ছে তোমার কমিশন কি বলেছে, কমিশন বলেছে যে ইন 1988 রিপোর্ট সাকারিয়া কমিশন dedicated an entire chapters on legislative relations recommending the grievances rises by various states governments and political parties. Its major recommendation যদি আমরা দেখি তাহলে দেখি the residuary powers to be transformed from union list to concurrent list, that is একটা residuary powers বলে একটা জিনিস আছে যেটা আমরা এখানে বলিনি, হালকা করে বলে দিই। দ্য রেসিডুয়ারি পাওয়ার্স হচ্ছে যে সেই সমস্ত পাওয়ার্সগুলো যেগুলো হচ্ছে তোমার আনফরসিন সিচুয়েশানস, যেগুলো আর কি কখনো মানে অ্যারাইজই হয়নি, সেই সমস্ত সিচুয়েশন যদি কোনো দিন ভবিষ্যৎ ইন ফিউচার অ্যারাইজ হয় তাহলে সেই সিচুয়েশনগুলো কে দেখবে, যে সেন্টার দেখবে। বাট ইন দ্য রিকমেন্ডেশন অফ সাকারিয়া কমিশনস 1988 কি বললো যে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা উচিত, ইউনিয়ন এক্সক্লুসিভলি মানে যে ওটার উপরে ল বানাবে সেটা কিন্তু ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ব্যাপারটাকে একে কনকারেন্ট লিস্টে নিয়ে আসতে হবে যেন স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্টার দোনো মানে বোথ ক্যান মেক ল, ওকে, এক্সেপ্ট ফর দ্য রেসিডুয়ারি পাওয়ার্স ইম্পোজেস ট্যাক্সেস হুইচ শুড বি রিটেন ইন ইউনিয়ন লিস্ট, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড কি রিকমেন্ডেশন দিয়েছে দ্যাট the state should be consulted by the centers before the lateral exercise of powers over concurrent list, তাহলে যে স্টেট কনসাল্ট করতে হবে সেন্টারের সঙ্গে যখন মানে কনকারেন্ট লিস্টের পাওয়ার এক্সারসাইজ করবে, তাহলে কি, তাহলে তো সেন্টার তো আর ওভাররাইড করবে না, তাই না, না ছাড়া তো ধরো স্টেট আজকে একটা ল বানালো কালকে সেন্টার এসে ওভাররাইড করে দিল, ঠিক আছে। তারপর থার্ড রিকমেন্ডেশন কী ছিল যে দ্য সেন্টার শুড লিমিট দ্য ফিল্ড অফ অকুপেশনস occupies with the respect to concurrent list and interests to only as much as necessary for ensuring uniformity the basic issues and national policy, এই সমস্ত কমিশনের রিপোর্ট, ঠিক আছে। এই ভিডিও যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার একবার দেখতে হবে, ফাঁকা টাইম থাকলে ফ্রি থাকলে বসে আছো গল্প করছো হেডফোন লাগিয়ে দিলে এক কানে, তুমি এই রিপোর্টগুলো দেখে নিলে, বুঝতে পারলে তো। তারপরে দেখো ওয়ে ফরওয়ার্ড লিখতে হবে, এতগুলো ওয়ে ফরওয়ার্ড দেওয়া আছে কি তোমার এই একটা মনে রাখলেই হবে, যে পাঞ্চি কমিশনের রিপোর্ট যদি ওয়ে ফরওয়ার্ডে দিতে পারো তাহলে তো খুবই ভালো হয়। 2010 recommended that the union should only transfer those subject into the concurrent list which are the center to achieve তোমার হচ্ছে কি demonstrable national interest. তারপরে the needs of formal institutional structures that require mandatory consultation between the union and the states in area of legislations under the concurrent list, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার রিকমেন্ডেশনস, তুমি দেখে নিবে কি হালকা করে। দ্য চ্যালেঞ্জ রোল অফ সিভিল সোসাইটি ইন এমার্জিং ইন্ডিয়া, চেঞ্জিং রোল
চেঞ্জিং রোল অফ সিভিল সোসাইটি, ঠিক আছে, in India. Okay, so recently National Security Advisor NSA Ajit Doval said that if civil society can subverted, divided and manipulated, it will hurt the interest of the nations. ঠিক আছে, এটা একটা মানে কোন একটা সভাতে এটা বলেছিল, আমার ঠিক মনে নেই। এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল সাহেব বলেছিল, ঠিক আছে। দেখো, তাহলে আমরা প্রথমে তো আমাদের জানতে হবে যে সিভিল সোসাইটিটা কি, তাই না? সিভিল সোসাইটি হচ্ছে একটা গ্রুপ অফ পিপল, ঠিক আছে, একটা গ্রুপ অফ পিপল, তারা এটা ঠিক করে যে একটা এরিয়ার উপরে কাজ করবে, ঠিক আছে, এরিয়ার উপরে কাজ করবে, ধরো সেটা ফরেস্ট হতে পারে, ঠিক আছে, তারপরে তোমার ধরো ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, তারপরে তোমার পোভার্টি ইরেডিকেশন হতে পারে, হেলথের উপরে কাজ করতে হতে পারে, সেই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। তোমার এনজিও টাইপের, ঠিক আছে, এনজিও টাইপ বলতে এনজিও আর কি, এক কথায়। সো এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এমফাসাইজ দ্যাট দ্য সিভিল সোসাইটি ইজ দ্য নিউ ফর তোমার হচ্ছে ফ্রন্টিয়ার্স অফ ওয়ার্স, কেন বলেছে, অ্যান্ড ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার অ্যান্ড ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য পুলিশ টু প্রোটেক্ট পিপল ফ্রম বিং সাবভার্টেড, ডিভাইডেড অ্যান্ড ম্যানিপুলেটেড। অ্যাকচুয়ালি দেখো, সিভিল সোসাইটি কি বলেছে, ফোর্থ জেনারেশন অফ ওয়ারফেয়ার, কেন বলেছে, দেখো এই যে সিভিল সোসাইটি বা এনজিও, এই এনজিওকে ফরেন ফান্ডিং হয়, ঠিক আছে, এই যে ফরেন ফান্ডিং বা এদেরকে কি যেন ফান্ডিং দেওয়া হয়, অনেক, আমি সবাইকে খারাপ বলছি না, অনেককে ফান্ডিং দেওয়া হয় এই জন্যই যেন সাপোজ কোনো রকমের ডেভেলপমেন্টাল ওয়ার্ক যেন না হয়, ঠিক আছে, প্রোটেস্ট, তারপরে তোমার ধর্না, হ্যান ত্যান, তারপরে ম্যানিপুলেশনস, মাইন্ড ওয়াশ, এই সমস্ত কাজ করার জন্য এদেরকে ফান্ডিং দেওয়া হয় ফরেন এদিকে, ঠিক আছে। তো সেই সমস্ত জিনিসগুলো তো খারাপ, তাই না, একটা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে তো খারাপ। তাহলে ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার রেফার্স টু এনি কনফ্লিক্ট where the state loses its monopoly on war and it's fighting on non-state actors such as terror groups and insurgents, তাই না। First generation warfare refers to a formal battlefield war, second generation artillery fires, and third generation are speed, surprise and infiltrations of enemy military. That is, these are the three generations. আগে হতো ব্যাটলফিল্ড, তাই না, রাজার যুদ্ধ হতো। তারপরে সেকেন্ড জেনারেশন হচ্ছে আর্টিলারি ফায়ার, যেটা হচ্ছে বাবর যখন হচ্ছে গান ফায়ার শুরু করলো সেই জন্য আর্টিলারি ফায়ার, ঠিক আছে। আর থার্ড জেনারেশন হচ্ছে তোমার ঘর মে ঘুষকে মারেঙ্গে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফোর্থ জেনারেশন, স্টেট নিজেই মানে বুঝতে পারছে না কার সঙ্গে মারামারি করবে, নিজের ইয়ের সঙ্গে, নিজের দেশের লোকের সঙ্গে, ইনসার্জেন্ট গ্রুপস, তারপরে তোমার টেরর গ্রুপস, এই সমস্ত দিয়ে নিজের মধ্যেই ব্যস্ত, মানে অন্য কোনো দেশে তো অ্যাটাক করার কোনো দরকারই নেই, ঠিক আছে, নিজেই হচ্ছে মানে জালে আটকে গেছে, ঠিক আছে, এই সমস্ত ব্যাপার। তারপর দেখো, ইন দিস রিগার্ড ইন্ডিয়া নিডস দ্য ইফেক্টিভ রোল অফ সিভিল সোসাইটি ইন দ্য মেকিং অফ নিউ ইন্ডিয়া। All the new initiatives of government require the participations and awareness of peoples, and there is no better organization than civil society to achieve these objectives, ঠিক আছে। এবার কিছু সিভিল সোসাইটি আছে যেগুলো খুবই ভালো, সেই সিভিল সোসাইটিগুলোকে সামনে আসতে বলেছে এনএসএ অজিত ডাওয়াল, ঠিক আছে, যেন এই যে মাইন্ড ওয়াশ, ম্যানিপুলেশন, ডিভিশনস এই সমস্ত না করতে পারে, সাপোজ টেরর গ্রুপস এই সমস্ত হাবি যায়, বা অন্য যেগুলো মানে ব্যাড এনজিওস আছে, ঠিক আছে, সেই সমস্ত লোকজন, ঠিক আছে। আচ্ছা, এই সিভিল সোসাইটির রোল কি ইন দ্য সোসাইটি, ঠিক আছে, রোল অফ সিভিল সোসাইটি, দেখো কি বলছে, ডেলিভার সোশ্যাল সার্ভিসেস, সো ডেলিভারিং সোশ্যাল সার্ভিসেস, অ্যাডভোকেসি, ইনফ্রাস্ট্রাকচারস, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারস অ্যান্ড মেনটেন্যান্স, তারপর হচ্ছে ইমপ্রুভ গভর্নেন্স, তারপর হচ্ছে ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনস, ইনকাম জেনারেটিং প্রজেক্টস, এনকারেজিং নিউ লাইভলিহুড প্রোগ্রামস অ্যান্ড অর্গানাইজেশন কোঅপারেটিভস, that is cooperative societies. These are the roles played by civil society in our Indian society. Okay, the civil society is a society
driven by people themselves, has its origin in ancient times, although the understanding and the meaning change over the period of time. In the Roman word societia civilis was the root word of having the synonymity with a good society. ঠিক আছে, the German philosopher Hegel has coined the term civil society. এটা সোশ্যোলজি অপশনাল যারা আছে তারা এটা জানবে যে হিগেলস নামে একজন হচ্ছে তোমার হচ্ছে সোশ্যোলজিস্ট ছিল, এই হচ্ছে এই সিভিল সোসাইটির টার্মটা কয়েন করে। অ্যাকর্ডিং টু দেখো ডেফিনেশনটা দেখো, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক WB কি বলেছে, সিভিল সোসাইটি রেফার্স টু দ্য অ্যারে অফ নন গভর্নমেন্টাল অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন, যেটা বললাম নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন NGOs, ঠিক আছে, দ্যাট হ্যাভ প্রেজেন্স ইন পাবলিক লাইফস, expresses the interest and values of their members and others based on ethical, cultural, political, scientific, religious and philanthropical considerations. In a civil society, people voluntarily come together to achieve the desired objectives of welfare of the society or the raises the problems of peoples before the state. Basically, the voids of the states can be rightly filled by the civil society. Okay, these are the things. That is how its emerging society, the role of civil society is changing. That is governance. In case of governance, if we see, that is with the changes of time, the civil society's roles also changes. Okay, so the strength in the civil society can have positive influence of state and the markets. Therefore, so with the strength of civil society, positive influence on states and the market. Therefore, so it is seen as an increasingly important agenda for promoting good governance like transparency, effectiveness, openness, ট্রান্সপারেন্সি, এগুলো সব হচ্ছে তোমার এথিক্সের টার্ম। এফেক্টিভনেস, ওপেননেস, রেসপন্সিভনেস, অ্যাকাউন্টেবিলিটি, দিস আর দ্য টার্মস which is mentioned in your ethics syllabus. So this they have a meaning, they have different chapters as well, so you have to read for the paper 4 to understand all the concept. Okay, the civil society has gone beyond the traditional role of watchdog to using government's mechanisms like social auditing, monitoring outcomes of programs to help to accountability. The civil society ensures that the right to access of information RTI that is first steps of the state accountability in the country where the official secrecy act ki predominates. That is the Mazdoor Kisan Shakti Sangathan, which is a civil society which is known for the RTI activist. Okay, they what do they apply for RTI and raises the issues on the basis of the reports given by the RTI officers, chief information commissioners, all those. Okay, so they actually raises the issues of through the RTI. They are the RTI activist. Okay, Mazdoor Kisan Shakti Sangathan. Okay, now देखो कि सिविल सोसाइटी सोशल की रोल प्ले करे. दैट इज देखो the civil society has a role in enabling the voiceless and unorganized community interests to represented. So ये ভয়েসলেস অ্যান্ড আনঅর্গানাইজড যে সমস্ত তোমার লোকজন আছে তাদের যে মানে ইন্টারেস্ট গভর্নমেন্টের কাছে রিপ্রেজেন্ট করে, ইন আদার ওয়ার্ডস দ্য স্পেয়ার্স অফ সিভিল সোসাইটি ইজ এ গোল অফ এম্পাওয়ারমেন্ট অফ লোকাল কমিউনিটিস. ওকে, so like voice of voiceless. Okay, so the example of like NGOs, that is these are the name of NGOs, Foundation, World Visions, তারপর আরাম ইন্ডিয়া আর প্লেড এন ইম্পর্টেন্ট রোল ইন রাইজিং অ্যাওয়ারনেস অফ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস. ওকে,
So they are came forward and raises the awareness about the child sexual abuse. Okay, economic, if you see the economic, what economic role can play they, that is they have played a crucial role in inspiring and pushing through the number of reforms that lastingly changed India legislative landscapes. The Indian Rural Employment Guarantee Act, Forest Right Act 2006, okay, so Right to Education Act, to upcoming Food Bill and the Land Acquisition Act, example of such laws. Muslim, these are the laws which in which civil society play an active role. Okay, the in case of environment the environment movements in India is strong now and has led to cancellation of multiple projects in India after civil society agitations. So, for instance, at the state levels, the local activists are working to save the Chilika Lake. তারপর কান্দাহার ফল প্রজেক্ট, অলিভ রেডলি টার্টলস, কোস্টাল বিচ প্রোটেকশন মুভমেন্টস, all these, there is like Narmada Bachao Andolans, that is if we see the Chipko movements. So all this come from civil societies. Okay, the political, if you see the political, so the civil society has monitoring functions of holding law and order mechanical machinery accountable, improving the control of political parties and electoral process. The central that is the control of local bodies, that is like the NGOs of Association for Democratic Reforms, that is Association of Democratic Reforms has decided to approach centers for expanding implementation all electoral reforms, that is what is mentioned by other commissions, and electoral management reforms, democratic reforms which are pending more than 2.5 decades. That is অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এর একটা রিপোর্টও বের করে, রিপোর্টটার নাম আমার ঠিক এখন মনে নেই, পরে যখন রিপোর্ট বলবো তখন ওখানে দেখে নেব। ওকে, সো হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইন ফ্রন্ট অফ সিভিল সোসাইটি ইজ রাইজিং দ্য ফুল পোটেনশিয়ালস, দ্যাট ইজ টেকনিক্যাল। ফার্স্ট technical challenges, that is the majority of Indian society citizens lack digital literacy, and online safety is an alien concept to many who have digital literacy. Language accessibility barriers limit data and infrastructure systems, further compound this scenario. We already seen in pandemic what happens. So 24% of students are only able to access digital platforms, and others are not able to have attend any classes of our schools. Okay, so this is the main challenge regarding the civil societies. And economic challenges, the dependency on donations ties to specific project makes it difficult for NGOs to have continuity and coherence with the actions what they have wanted, what they wanted to do. If funding is not there, then how they are they work, okay, how they payment their employee. Okay, they are also driving forces in slowing down the agenda of liberalizations and clearance of corporate projects designed to benefit the peoples in large. So which is another agenda, that is these are the people, the civil society কোন রকমের এজিটেশন করছে, শেখার ক্ষেত্রে কি আমাদের কর্পোরেট যে প্রজেক্ট যেখানে আছে থাউজেন্ডস অফ ওয়ার্কার হচ্ছে কাজ করতে পেত, সেই প্রজেক্টগুলো কি ডিলে হয়ে যাচ্ছে। ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং দ্য মাসেস অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অ্যান্ড ফাংশনিং অফ দ্য সিভিল সোসাইটাল অর্গানাইজেশনস as well the political. In case of political, that is the center increases e-filing requirements. NGOs had to make a quarterly filing of foreign grants receipts. So for instance, center cancelled 10,069 FCRA, Foreign Contribution Regulation Act registrations in 2015, and another 4,000, that is like near about 5,000 NGOs license. Okay, so the security, if you see, that is intelligence bureau inputs have shown that the foreign funds enter India were used to fund activists that desirable to national peace and security.
destabilize the national peace and security. The inputs even indicate that the money has used to 10 Naxals. Okay, which is very bad. For why they are funding such NGOs and civil societies to destabilize the nations. Okay, and actually okay, and as well as তোমার ডিস্টেবিলাইজ আর হচ্ছে তোমার মানে ডেভেলপমেন্ট যেন না হয়, ডেভেলপমেন্ট না হলে সেখানে একটা ইয়ে থাকবে, মানে আনরেস্ট থাকবে। সাপোজ ছত্তিশগড়, ওকে, যেখানে নকশাল মাউস্ট এরিয়া। ওকে, so that is some the way forward for civil societies. Okay, the accountability, the funding, the what are the issues, the technical solutions, as well as hiring the best talents. Okay, these are the way forward. You have to mention after the completion of answer as in conclusions. Okay, so what we learn in this civil societies, we learn what is civil society, what civil society. Okay, so what is civil society, what role they play, what are the challenges, what are the solutions. Okay, that is the way forward. Okay, here are the mentions to know civil society. These are the insight kind of, this can be used as an conclusions. Okay, that is the already balanced conclusions I will say. Okay, so PESA Act, this is in PESA Act in news. The one day national conference and organized to commemorate the 95th enactment of PESA Act, is a part of Azadi Ka Amrit Utsav. So in this through এই যে পেশা পঞ্চায়েত রাজ এক্সটেনশন অ্যাক্ট, পেশা অ্যাক্ট, সো এখান থেকে কী কী টাইপের কোশ্চেন আসতে পারে, এটা বিশেষ করে এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্টস। তাহলে প্রথমে আসতে পারে যে কোন পার্টে আছে, বা হচ্ছে কোন কমিটি তোমার হচ্ছে রিকমেন্ড করেছিল পেশার জন্য, এই সমস্ত টাইপের কোশ্চেন। ঠিক আছে, তাই আর্টিকেল 243 এম অফ দ্য কনস্টিটিউশনস exempt the 5th schedule areas from the part 9 of the constitutions, but parliament is empowered to extend its provisions to the scheduled and tribal areas by law without being considered as an amendment of constitutions. তাহলে এইটাই হচ্ছে দেখো ইম্পর্টেন্ট কি, পার্লামেন্ট যে হচ্ছে তোমার এক্সাম করে রেখেছিল ফিফথ শিডিউল এরিয়াতে, বাট শিডিউল ট্রাইবাল এরিয়াসে, শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াতে একটা লয়ার, সিম্পল একটা লয়ের সাহায্যে কিন্তু পঞ্চায়েতি রাজ যেটা এক্সটেন্ড করা যাবে। ঠিক আছে, এর জন্য কোনো রকমের কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট করার কোনো দরকার নেই। বেসড অন দ্য রিকমেন্ডেশনস দ্যাট ইজ দিলীপ সিং বেরুয়া কমিটি, PESA Act was enacted in 1996 for tribal empowerment and bring them into mainstreams. Okay, so now the PESA Act is called the constitutions without the constitutions, within the constitution. Sorry, PESA ke bola hoy hocche constitution within constitutions, that is it extends the provisions of Panchayati Raj, that is part 9 of the constitutions of 5th schedule areas of 10th state under the clause 1 of article 244 with the certain modifications. What are the 10 states? এদিক থেকে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, Maharashtra, Odisha, Rajasthan, Telangana. These are the 10 states. Okay, it recognizes the role of Gram Sabha and the community in these areas and directs the state's government to develop power and authority directly to Gram Sabha and Panchayats. The Ministry of Panchayati Raj is the nodal agency for implementing PESA Act.
তাহলে পেশা অ্যাক্ট, পেশা হচ্ছে কার আন্ডারে তোমার ইমপ্লিমেন্ট হয়, পেশা হচ্ছে তোমার মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। ওকে, সো নাও দ্যাট ইজ মেজর রোল যদি আমরা দেখি গ্রাম সভা প্লে করে আন্ডার পেশা অ্যাক্ট কি, সেটা হচ্ছে তোমার পাওয়ার অফ ম্যান্ডেটরি কনসালটেশন ইন দ্য ম্যাটার অফ ল্যান্ড অ্যাকুইজিশন, ঠিক আছে, প্রিভেন্ট অ্যালিনেশন অফ ল্যান্ড অ্যান্ড রিস্টোর অ্যালিনেটেড ল্যান্ড, বুঝতে পারলাম। তারপর হচ্ছে কন্ট্রোল ইনস্টিটিউশনস অ্যান্ড ফাংশনস in all the social sectors and local plans, manage the minor water bodies ownerships of minor forest produce, regulate and distract sale consumption of liquor, manage village markets, control money laundering and to scheduled tribes, money laundering to scheduled tribes, okay, resettlement and rehabilitation and key prospecting লাইসেন্স মাইনর লিজ অফ মাইনর মিনারেলস, এই সমস্ত জিনিসগুলোকে লাইসেন্স এইসব দেওয়ার জন্য এই রোলটা কিন্তু না খুবই ইম্পর্টেন্ট, বুঝলি, তোমার ওই গ্রাম সভা রোল, এটা 3-4বার কোশ্চেন এসছে এটা থেকে। তো প্রমোটিং ইনস্টিটিউশনস অফ সেলফ গভর্নেন্স অ্যান্ড পার্টিসিপেটরি ডেমোক্রেসি অফ অল দ্য স্টেট পঞ্চায়েতি রাজ Act for 5th schedule areas, the following silent features are there, that is all the state legislation on panchayat shall be conformity with the customary laws, social and religious practices. Every village have to separate gram sabha consulting of person with the names included the electoral roll of the panchayat and village levels, that is the gram sabha, দ্যাট ইজ যতগুলো গ্রামে যতগুলো মানে মানুষ আছে যারা অ্যাডাল্ট, যাদের নাম ভোটার লিস্টে আছে, তারা হচ্ছে গ্রাম সভার মেম্বার। ওকে, তো এভরি গ্রাম সভা সেফগার্ডস অ্যান্ড প্রিজার্ভস দ্য ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টম অফ পিপলস অ্যান্ড দ্য কালচারাল আইডেন্টিটি কমিউনিটি রিসোর্সেস অ্যান্ড কাস্টমারি মডেলস অফ ডিসপিউট রেজলিউশনস। তারপর হচ্ছে এভরি পঞ্চায়েত হ্যাভ রিজার্ভেশন অফ সিটস, দ্য প্রমোশন অফ কমিউনিটি পপুলেশন মিনিমাম তোমার হচ্ছে 50%, চেয়ারপারসনস অফ এভরি গ্রাম সভা পঞ্চায়েত লেভেল রিজার্ভ ফর কি ST populations. Okay, the role and responsibility of gram sabha to approve all the developmental work in the village and identify beneficiary issues the utilization funds. So এগুলো একদম এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। সিগনিফিকেন্স এটা লক্ষ্মীকান্তে দেওয়া আছে। সিগনিফিকেন্স যদি দেখি এম্পাওয়ার্ড গ্রাম সভা, they are play key role for approving developmental plans, controlling all major development and social sectors. Okay, the tribal integrations, the decentralization of governance helps to reducing the grievances of tribal people, building trust towards the integration of mainstreams, the protect ecosystems, that is the PESA empowers the tribal through the Gram Sabha, preserves their connections with the ecosystems. In 2013, Supreme Court of India ordered the Odisha government to seek Gram Sabha permissions to bauxite mining at Kalahandi and Ragamuda district of Odisha, leading to cancellation of mining of Nayamgiri Hills. Safeguards the tribal interest and rights. The control over the institutions and functionaries helps to protecting their traditional cultures and religion and identity, as well as the rights provided by the constitutions. Okay, so challenges, what are the challenges for implementation of PESA Act? That is the challenges, if we see the lack of awareness about the PESA among the tribal community. অ্যাকচুয়ালি ওরা মানে আদিবাসী মানুষদের মধ্যে তো একটা অ্যাওয়ারনেসটাই নেই যে একটা পেশা অ্যাক্ট আছে, এখান থেকে আমরা এই করতে পারি। ওকে, সেই জিনিসটা নেই। লিমিটেড অটোনমি অফ গ্রাম সভা অ্যান্ড পঞ্চায়েত, লিমিটেড অটোনমি দেওয়া হয়েছে, ফুল অটোনমি দেওয়া নেই। পেশা ইমপ্লিমেন্টেশন ওভারসিন বাই দ্য পিপল ল্যাকিং অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রাইবাল কালচার। অ্যাকচুয়ালি ট্রাইবাল কালচারে যদি না জানে তাহলে পেশা অ্যাক্ট ইমপ্লিমেন্ট করবে কী করে, প্রিজার্ভ কী করে করবে ট্রাইবাল কালচার। Okay, lack of institutional mechanisms and enabling ecosystems, and the gap in adoption of PESA in letter and spirit.
তাহলে তোমার হচ্ছে যে কাগজে যে ইয়ে আর স্পিড যেটা তোমার যেটা মানে ইমপ্লিমেন্টেশনের ইয়ে সেটাতে অনেকটা গ্যাপ আছে, ঠিক আছে। নন কমপ্লায়েন্স উইথ দ্য ভায়োলেশন অফ পেশা প্রভিশনস, অ্যাকচুয়ালি যদি কেউ ভায়োলেট করে সেটার জন্য কোনো মানে প্রভিশন নেই, ঠিক আছে। What are the limitations? If you see the limitation, the PESA has made significant contribution towards the achievement of tribal community livelihood, but it safeguards from the number of challenges. It is that PESA rules the four major tribal states, namely Jharkhand, Chhattisgarh, Madhya Pradesh, Odisha, yet to form PESA rules. তাহলে এখনো ফর্মই করেনি। তাহলে তারপর দেখো, ইউজ দ্য আনফেয়ার মিনস ফর বাইপাসিং দ্য ল, দ্য অ্যাকুইজিশন অফ ল্যান্ড হ্যাপেন্স আন্ডার দ্য আদার অ্যাক্ট, violation of spirit behind the PESA and safeguards the tribal and the concept of gram sabhas. দ্যাট ইজ দ্য দ্যাট ইজ একটা কাজের জন্য ইন্ডিয়াতে অনেকগুলো ল থাকে, ঠিক আছে। তো পেশা একে ম্যান্ডেটরি করা হয়েছে যে গ্রাম সভার পারমিশন লাগবে, সো স্টেট বা অন্য অথরিটি কী করছে যে বাইপাস করে যাচ্ছে, যে এটাতে না নিয়ে অন্য ল দিয়ে আমি পারমিশন নিয়ে নিচ্ছি, ওকে। Like that in the Cobra district of Chhattisgarh, the authorities decided to acquire land using the Coal Bearing Act 1957. পেশা অ্যাক্টের কোনো ইয়েই রাখলো না, ওকে। তো ফর poor implementation of law, that is 2010 study says that the status of Panchayat Raj Extension Act in Andhra Pradesh, Gujarat, Chhattisgarh, Odisha institution of public administrations highlighted poor implementation of the act. In the Khunti district of Jharkhand, 65% of people land acquire were not asked about it. Its gram sabha in district was around 26%. গমিলা, দ্যাট ইজ এতগুলো ল্যান্ড হচ্ছে ইয়ে করা হয়েছে, বাট কোন রকমের মানে সেই নেই, okay. So to keep the spirit of saving the jal, jungle and jivan, there's water, forest and land, tribal law through the PESA reforms can be based on the following implementation. The implementation that is municipalities extensions to the Panchayat scheduled areas, that is the Buria committee also recommend PESA the MESA, that is municipal extensions to the scheduled areas, and extend the provisions of the 73rd and 74th Amendment Act to 5th scheduled areas as well. So but the urban tribal areas are yet to have MESA. Okay, so forming a PESA rules, the remaining state must have the PESA rules expeditiously and implement based on the Ministry of Panchayati Raj Model Rule 2009. Okay, coverage of the PESA without other regulations as well. So that is the provision of PESA shall be convert with the Forest Right Act, that is the Land Rehabilitation Act 2. These are the way forwards, okay. In this we learn that is what is PESA. What we learn here, that is PESA. So what is PESA? What is PESA? What are provision? What role of Gram Sabha? What the aim of PESA? Challenges, okay. And তোমার হচ্ছে way forward MESA as well, okay. These are the this is how you have to read, this is how you have to write answers for mains, okay. The role of panchayats in service delivery. What are the roles? This is purely mains questions, mains kind of questions. এটা এমনি পড়লেই বুঝতে পারবে, এটা মানে অত বোঝানোর কিছু নেই, এটাতে কিছু জিনিসপত্র দেওয়া আছে, এগুলোতে প্রিলিম বেস কিছু নেই, ঠিক আছে। কি রাজ্য, কোন রাজ্য কি অ্যাচিভ করেছে সে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে। হ্যাঁ, ডিজিটাল সভরেনিটি, the Sydney Dialogues. The Prime Minister said that digital age is raising new questions on sovereignty, governance, ethics, law and right and security. So Sydney Dialogue টা কি?
Sydney Dialogue is an initiative of Australian Strategic Policy Institutions, a think tank that bearing together the political, business and government to assess the opportunities and challenges posed by emerging and critical technologies. Okay, at the meeting, PM highlighted 5 important tensions taking place in India, that is, world's most extensive public information infrastructures being built in India, but the unique digital identity effective payment infrastructures, that is UPI এখন বর্তমানে চলছে, আধার চলছে। ওকে, the use of digital technology for governance, inclusion, empowerment, connectivity, delivery, that is JAM, Jandhan account, JAM, Aadhaar, and mobile JAM. Okay, the world India has the world third largest and fastest growing startup ecosystems and massive digital transformations in industry service sectors. Okay, and efforts for developing indigenous capabilities in telecom technology such as 5G and 6G. So giving the roadmap to work together, emphasis was to put creating standard norms and data governance. Okay, so in a democracy, data is considered as a national resource, and it is an important to transparent policy making and problem solving. Okay, and also access to data should be democratized to prevent data monopolization and check unfair practices. Okay, so এটা একটা মেন্স টাইপ অফ কোশ্চেন্স যে তোমার হচ্ছে ডিজিটাল সভরেনিটি কী, এটা মনে রাখতে হবে। ডিজিটাল সভরেনিটি কী, why needs significance, what India done for this and way forward. Okay, এটা এসেছিল পরীক্ষাতে ইউরোপিয়ান ক্লাউড সার্ভিস গিগাএক্স এই জিনিসটা এটা পড়ে নেবে, অতটা ইম্পর্টেন্ট কিছু নাই এখানে যেটা বললাম। এবার দেখো, CBI enforcement directors chiefs can now hold office up to 5 years. That is, President promulgate 2 ordinances that is would allow the center to extend the tenures of Director General Central Bureau of Investigation CBI and ED from 2 years to 5 years. Okay, the government amended the Delhi Special Police Act 1946, that is for CBI, and Central Vigilance Commission Act 2003 for ED. Okay, both extended to 2 years, but ordinance are allowed to for 3 annual year of extensions. Okay, দ্যাট ইজ দেখো তোমার হচ্ছে দিল্লি স্পেশাল পুলিশ অ্যাক্ট হচ্ছে তোমার 1946 ক্ষেত্রে হচ্ছে সিবিআই অ্যান্ড তোমার হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অ্যাক্ট 2003 হচ্ছে তোমার ফর ইডি enforcement directors. Okay, so Andhra Pradesh Assembly has passed a bill repeal the act of intending 3 capitals for the states, that is 3 capitals. The Andhra Pradesh Decentralizations and Inclusion Development for all the religion repeal bill 2021 repeals that can prove the way of the 3 capitals plan of the states. Okay, 3 capitals, that is at a capital chilo hocche Kurnool jurisdiction capital, Amravati legislative capital, and Visakhapatnam হচ্ছে তোমার executive capital. Okay, so দেখো the famous the Amravati region had to be fighting 3 capitals decisions for more than 6,000 days. That is the agreement favor 3 capitals, distributed development, financial efficiency, but some of the issues also with there, so no need for acquiring large agricultural land for cloud impede the food security, planned urbanization, and argument against the capital, that is it hamper the coordination. অবশ্যই এক জায়গায় এক্সিকিউটিভ, এক জায়গায় লেজিসলেটিভ, এক জায়গায় ফাইন্যান্সিয়াল, তাহলে তিনটার মধ্যে কোঅর্ডিনেশন কি করে হবে, তাই না? তার থেকে যদি একটা হয়
ঠিক আছে, দ্য ল্যাক অফ ওয়েল ডেভেলপড ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্কস আর লিঙ্কিং দ্য গ্রোথ অফ দ্য সেন্টার্স দ্যান বিশাখাপট্টনম regions the prone to cyclone, that is Visakhapatnam, that is executive regions which is also prone to cyclone, which can act as a natural barrier. Okay, so these are the topic we have to discuss today. We discuss today, which is very important for those candidates who are appearing for prelims 2022, which is held in June, and those candidates who are appearing for 2022 mains, those candidates can also see the magazines, because the previous year current affairs, which is very useful for last 2-3 years current affairs, but you have to see and watch it. Thank you for listening, and please do like, subscribe my channel. আমরা যে বাংলায় যে ইনিশিয়েটিভ নিয়েছি, আশা করছি অনেকের ভালো লাগবে। এই জিনিসটা আমি দেখিনি বাংলায়, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম সেই সময় অনেক আমাকে কষ্ট করতে হয়েছে যে কোথায় পাবো রিসোর্স, কোথায় কি পাবো। তোমরা কমেন্ট করতে পারো, কোনো যদি রিসোর্স নিয়ে কোনো প্রবলেম হয়, কোনো স্ট্র্যাটেজি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং সাথে থাকো, পাশে থাকো। জয় হিন্দ, জয় বাংলা, নমস্কার।